তিস্তার আরেকটা জটিল ব্যাপার হলো এইটা 2টা ব্যারেজ আছে। এই চুক্তি আবার রিনিউ হবে কিনা, জলাভূমির সঙ্গে নদীর, জমির সঙ্গে নদীর, সেটা নষ্ট হয়ে যায়। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের ধরেন একাডেমিক কোয়ালিটি কিংবা কাঠামোগত অবস্থান কোথায়? আমাদের পরিবেশগত যে অবনমন সেটা বিপুল হয়ে গেছে পানি সম্পদের দিক থেকে। এক ধরনের টানাপোড়েন, ভারত করবে না চায়না করবে, খাল বা নদীরও এটার উপকার হয়নি। তিস্তা মহাপরিকল্পনাটা আসলে কি? সবাইকে আমন্ত্রণ পডকাস্ট কথা চলুকে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের নদী, নালা, খাল, বিল আর পানি ব্যবস্থাপনা নিয়ে। আমাদের আজকের অতিথি সিভিল সোসাইটি অর্গানাইজেশন রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন। রোকন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শেষ কবে নদীতে সাঁতরেছিলেন? শেষ গত বছর মার্চের দিকে ধলেশ্বরীতে। এই শহরের অনেক মানুষ তো নদীর ছোঁয়াও পায় না সারা বছর, কিংবা এই যে নদীর অভাব, এই নদীর অভাব বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে? এটা বাংলাদেশের গঠন প্রক্রিয়ার মধ্যে থেকে একেবারে প্রতিরক্ষা পর্যন্ত সব কিছুতে নদী হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা নদীর পলল দিয়ে এই ভূমি গঠন হয়েছে। নদীর পানির উপর ভিত্তি করে আমাদের উৎপাদন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, সভ্যতা, সংস্কৃতি, মানে বলা হয় সভ্যতাই তো গড়ে ওঠে নদীর পাড়ে। একেবারে। এমনকি আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ যখন জুলাই আগস্ট মাসে আষাঢ় শ্রাবণ মাস হলো, তখন মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করলেন। কারণ পাকিস্তানি বাহিনী নদী পথে অভ্যস্ত না, মুক্তিযোদ্ধাদের জন্য এটা সুবিধা হয়েছিল। আপনি নদী নিয়ে কাজ করেন। আমরা কিছুদিন যাবৎ, যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে, বিএনপির একটা নির্বাচনী প্রচারণার অন্যতম একটা প্রতিশ্রুতি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন সেটি আবার ফিরিয়ে আনতে চাইছেন। তারা বলছেন যে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমি হিসাব করে দেখলাম 5 বছর যদি তারা ক্ষমতায় থাকেন, 20,000 কিলোমিটার খাল খনন করতে প্রতিদিন 10 কিলোমিটারের বেশি খাল খনন করতে হবে। এটা কতটা আসলে ভায়াবল চিন্তা? আর 20,000 কিলোমিটার খাল কি আসলে দরকার বাংলাদেশের? এটা একটু লম্বা করে বলতে হবে। কারণ হচ্ছে যে আমি দেখেছি তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, উনি একটা পলিসি টকে এবং কয়েকটা জনসভায় কথাটা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে 20 কিলোমিটার খাল খনন করবো পরিবেশ রক্ষার জন্য। 20,000 কিলোমিটার। এবং তাদের ওয়েবসাইটে একটা এ ব্যাপারে পরিবেশ বিষয়ে একটা ঘোষণা দেওয়া আছে, সেখানেও এটা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এ ব্যাপারে বিস্তারিত কোনো নথিপত্র আমরা দেখিনি। আমি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 2-একজনকে জিজ্ঞেস করেছি যে এটার কোনো বিস্তারিত পাওয়া যায় কিনা, যে কিভাবে করবেন, অর্থায়ন, মানে ফার্দার প্ল্যান বিস্তারিত কিভাবে করবেন, তো সেটা পাওয়া যায়নি। ফলে আমাদের আলোচনাটা একটু হাইপোথেটিক্যাল করতে হবে যে যদি 20,000 কিলোমিটার খাল খনন হয়, এখানে প্রশ্ন আছে যে খাল এবং নদী মিলে কিনা। উনি বলার সময় খাল বলেছেন, ওয়েবসাইটে গেলে দেখা যায় যে খাল এবং নদী বলা হয়েছে। আবার খনন না পুনর্খনন, মানে যেগুলো ইতিমধ্যে আছে সেগুলো আবার পুনরুদ্ধার করা হবে কিনা, আবার খনন করা হবে কিনা, এই প্রশ্নগুলো এখনো অস্পষ্ট। কিন্তু এমনি স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে বাংলাদেশের যে নদী ব্যবস্থাপনা এবং নদী ব্যবস্থা, এর যে প্রান্তিক খালগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। পার্থক্য হচ্ছে যে পৃথিবীর অন্যান্য জায়গার থেকে বাংলাদেশে অনেকগুলো খাল প্রাকৃতিকভাবেই আছে। নদীর একটা প্রতিশব্দ হচ্ছে খাল। ছোট নদীগুলোতে আপনি যদি হিমালয় থেকে শুরু করেন, ওইদিকে বলে খলা খাল, আরও যদি আপনি ভাটির দিকে যান, উপকূলের দিকে, আপনি দেখবেন খালি অনেকগুলো। সুন্দরবনে আছে অমুক খালি তুমুক খালি। তার মানে এইটা একটা নদীরই প্রতিশব্দ। তো সেইটা যদি উদ্ধার করা যায়, যতগুলো খাল ছিল আমাদের 1415টা তালিকাভুক্ত নদী আছে। তা আমার ধারণা যে খাল আরও বেশি হবে এর চেয়ে। সেই সবগুলো যে নতুন করে খনন করার দরকার নেই, যেগুলো আছে সেগুলো যদি পুনরুদ্ধার করা যায়, ব্যবস্থাপনা করা যায়, তাহলে জলবায়ু পরিবর্তন, সেচ ব্যবস্থা, মৎস্য সম্পদ, নৌ চলাচল, এমনকি চিত্ত বিনোদনের ক্ষেত্রে মানুষের সুবিধা হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু 3টা বিষয় মনে রাখতে হবে এই ক্ষেত্রে। একটা হচ্ছে জিয়াউর রহমান যখন তার খাল খনন কর্মসূচি নিয়েছিলেন 1977 থেকে 81 সাল পর্যন্ত, তখনকার ভৌগোলিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একরকম না। কারণ হচ্ছে তখন শুধু সবে মাত্র ফারাক্কা ব্যারেজ চালু হয়েছে পরীক্ষামূলকভাবে, আর বাকি নদীগুলো আমাদের উন্মুক্ত ছিল। কারণ আপনি জানেন যে বাংলাদেশের নদী ব্যবস্থা মূলত নির্ভর আন্তঃসীমান্ত নদীগুলোর উপর। আমাদের পানিগুলো হিমালয় থেকে আসে, ওই অঞ্চলে বৃষ্টিপাত, বরফ গলা পানি দিয়ে। তো তখন শুধুমাত্র গঙ্গার মধ্যে ছিল, কিন্তু
তখন তিস্তা ব্যারেজ ছিল না, তখন গোমতী ব্যারেজ ছিল না, তখন টাঙ্গনে ছিল না, ডাহুকে ছিল না, খোয়াইতে ছিল না, মনুতে ছিল না, তখন উমিয়াম বা পিয়াইন, তখন সারি গোয়াইন, এগুলোতে ব্যারেজ ছিল না। ফলে এখন যখন আমরা খাল খননের কথা বলি তখন আগের মতো ভৌগোলিক পরিস্থিতিটা নাই, পরিবেশগত। কারণ বেশিরভাগ নদীগুলোতে পানি এখন প্রবাহ বিঘ্নিত বা আটকানো, ঠিক মতো আসতেছে না। তো এখন আগের মতো করে হবে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের পরিবেশগত যে অবনমন সেটা বিপুল হয়ে গেছে পানি সম্পদের দিক থেকে। আপনি দেখবেন আপনার শৈশবে যে খালগুলো দেখেছেন পানি ছিল, যে নদীগুলো দেখেছেন সেগুলো নাই, অনেকগুলো অনেকগুলো কমে গেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি খাল খনন করে পানিটা ধরে রাখতে চাই তাহলে উজানের পানির নিশ্চয়তা আমাদের পেতে হবে, একটা অববাহিকা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করে এটা করতে হবে। দ্বিতীয় যে দিকটা মনে রাখতে হবে যে খাল খনন করলেই হবে না। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলেছিল 10,000 কিলোমিটার নৌপথ পুনর্খনন করা হবে। তো সেইটা শেষ পর্যন্ত 15 বছরে আওয়ামী লীগে 4,000 পর্যন্ত কিলোমিটার পর্যন্ত তারা খনন করেছে বলে দাবি করে, কিন্তু এইটার আমরা কোনো ছাপ দেখতে পাইনি, কোনো ব্যাপক উন্নতি নৌপথের ঘটছে এটা আমরা দেখিনি। তৃতীয় ব্যাপারটা হলো যখন এই ধরনের মেগা প্রকল্প নেওয়া হয়, খাল খনন করা হবে বড়, যেহেতু 5 বছর ধরে চলবে, 20,000 কিলোমিটার, বিপুল বিনিয়োগ, বরাদ্দ, কর্মসংস্থানের প্রশ্ন তো থাকে, ঠিকাদারির প্রশ্ন থাকে। সেইটার সুশাসন কিভাবে নিশ্চিত করা হবে? আওয়ামী লীগের সময় যে নদী পুনর্খননের কথা বলা হলো, সেই প্রকল্পগুলো আপনি দেখবেন অনেক জায়গায় হয়তো মাটি বিক্রি করে দেওয়া হয়েছে। ঠিকাদার যেখানে মাটি কেটে ব্যবস্থাপনা করার কথা সেখানে অন্যদেরকে এটা ইজারা দিয়ে দিচ্ছে, তারা কেটে নিয়ে চলে গেছে যেন তেনভাবে। ফলে ঠিক মতো খননটা হয়নি, খালেরও খাল বা নদীরও এটার উপকার হয়নি। আবার এই মাটি ব্যবস্থাপনা একটা বড় ব্যাপার। আমাদের এখানে গত 15 বছরে আমরা দেখেছি যেখানে যেখানে খনন করা হয়েছে এটা মাটিগুলো পাড়ে রাখা হয়েছে, তাতে দুটো জিনিস ঘটছে। একটা হচ্ছে এগুলো আবার বৃষ্টির মধ্যে চলে আসছে দ্রুত, আবার যেখানে যেখানে উঁচু হয়েছে সেখানে জলাভূমির সঙ্গে, জমির সঙ্গে নদীর যে খালের যে একটা প্রতিবেশগত সম্পর্ক থাকে, মানে কিছু মাছ আছে আপনি নদীতে থাকবে, বিলে গিয়ে ডিম পারবে, কিছু মাছ আছে বিলে থাকবে, নদীতে এসে ডিম পারবে। যেমন ইলিশ আপনি জানেন যে সাগরের মাছ ডিম পাড়ার জন্য নদীতে আসে। তো যখন খাল খনন, নদী খননের নামে আমরা পাড়গুলো উঁচু করে ফেলি, ভূমি ভরাট করি, তখন এইটা ওই যে প্রতিবেশগত যে সম্পর্ক জলাভূমির সঙ্গে নদীর, জমির সঙ্গে নদীর, সেটা নষ্ট হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মাটিগুলো নিয়ে কোনো একটা বিল ভরাট করা হয়েছে যারা বিক্রি করেছে। আমাদের ঢাকার চারপাশে অনেক জলাভূমি ছিল, এইগুলো ভরাট করা হয়েছে নদীর মাটি এবং বালি দিয়ে। এই ব্যবস্থাপনাগুলো মাথায় রাখতে হবে আমরা যখন কর্মসূচিটা ভালো, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু এর বিস্তারিত নথিপত্র দেখতে হবে মূল্যায়নের জন্য, এবং এর ব্যবস্থাপনা কিভাবে হবে, সেটা সম্ভাব্যতা যাচাই কিভাবে হবে, এটাতে কারা অর্থায়ন করবে, কিভাবে করবে, এগুলো জানতে হবে। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হবে। মানে পরিকল্পনাটা হয়তো আমি নিখুঁত, নিঃসন্দেহে এবং দূরদর্শী, কারণ এর সঙ্গে গোটা দেশের মানুষের জীবন জীবিকার প্রশ্ন জড়িত, রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত। বাংলাদেশের এই পানি ব্যবস্থাপনায় ধরেন মানে খাল খনন করে সামগ্রিক নদী নালা খাল বিল সেগুলোর যে পরিবেশ এবং প্রতিবেশগত বাস্তবতা যেটি দরকার বাংলাদেশের জন্য, সেইখানে পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের ধরেন একাডেমিক কোয়ালিটি কিংবা কাঠামোগত অবস্থান কোথায়? দেখুন, বাংলাদেশের পানি ব্যবস্থাপনার একাডেমিক কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা আমাদের বুয়েটে তো থেকে শুরু হলো, এখানে এরা খুবই বিশ্বমাপের। এখানে আপনি দেখবেন যে যমুনা সেতু কিংবা পদ্মা সেতু এগুলোতে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু আমাদের দেশীয়। প্রথম আগে যেমন 80 দশকে 70 দশকে যেটা হতো যে বিদেশিরা আসতো, সেটা কিন্তু এখন এরা করে। এবং বাংলাদেশের বাইরেও আমাদের যে প্রকৌশলীরা পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তারা রিনাউন্ড। আমি আইনুল নিশাত স্যারের কথা বলতে পারি, জামিলুর রেজা চৌধুরীর কথা বলতে পারি, তারা বাংলাদেশের বাইরেও বিখ্যাত। এবং আপনি খেয়াল করে দেখবেন যে নেদারল্যান্ডের যে প্রতিষ্ঠান আইএইচই ডেলফট 1957 সালে প্রতিষ্ঠা হলো, এর প্রথম ব্যাচটা তৎকালীন পূর্ব পাকিস্তানের। তো ফলে একটা আন্তর্জাতিক সম্পর্ক আছে দেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে নীতিগত যে ইঞ্জিনিয়ারিংটা আমরা এখানে পড়াই পানি ব্যবস্থাপনার, এইটা হচ্ছে ইউরোপ থেকে আমদানি করা, নেদারল্যান্ড থেকে আমদানি করা। কিন্তু নেদারল্যান্ডের ভূপ্রকৃতি এবং পরিবেশ
আর বাংলাদেশের ভূপ্রকৃতি আর পরিবেশ এক না। নেদারল্যান্ডের নদী আপনি গেলে দেখবেন যে এটা স্ট্যাটিক, ওইটা শত শত বছর ধরে একরকমই আছে। কিন্তু বাংলাদেশের আপনি যমুনা দেখবেন যে পেন্ডুলামের মতো একদিকে যাচ্ছে, আসতেছে, গঙ্গা ভাঙতেছে, মানে ওই যে একটা গানের মতো, ভূমিকম্প, নদীর এপার এপার ভাঙে ওপার করে। গড়ে এরকম। তো ফলে ওইটা যখন কপি করে এখানে করা হয় তখন সেটা সমস্যা তৈরি করে। আপনি দেখবেন যে 50-এর দশক থেকে আমাদের নদী ভাঙন নিয়ে প্রকৌশল চলতেছে। নদী ব্যবস্থাপনার জন্য আপনার অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু কতগুলো পয়েন্ট আপনি দেখবেন চিলমারি, চাঁদপুর, সিরাজগঞ্জ, রামগতি, লক্ষ্মীপুরের, এগুলো ভেঙেই চলছে দশকের পর দশক। এবং 250-র বেশি জায়গা আছে সারা বাংলাদেশে বিভিন্ন নদীতে, যেগুলো গত 50 বছর ধরে ভাঙছে। তার মানে 50 বছরের যে পশ্চিমা প্রকৌশল এবং পানি ব্যবস্থাপনা, সেইটা 50 বছরে যদি সফল না হয় সেটাকে ব্যর্থ ছাড়া আর কি বলা যেতে পারে। অন্যদিকে আমাদের যারা পূর্বপুরুষ, পূর্ব নারী ছিল, 1000 বছর ধরে নদী ব্যবস্থাপনা করেছে। একটা খুব মজার উদাহরণ আমি প্রায় বলি, যে ড্রেজিংয়ের কথা আমরা বলি নাব্যতা রক্ষার জন্য নদীর, এর প্রথম ড্রেজিং, বাষ্পীয় ড্রেজিং আবিষ্কার হয়েছে 1804 সালে, বার্থায় নাম। তো 1804 সালের আগে কি বাংলাদেশে নদী ছিল না? ছিল তো। সেইটা কিভাবে ব্যবস্থাপনা করতে আমাদের পূর্বপুরুষরা, সেটা খুব ইন্টারেস্টিং। যে আমাদের লোকায়ত জ্ঞান ছিল, পদ্ধতি ছিল, প্রযুক্তি ছিল, যেটা দিয়ে নদী ব্যবস্থাপনাটা 1000 বছর ধরে ভালোভাবে চলছে। আপনি দেখবেন যে 50-এর দশক থেকে ভাঙন বেড়ে গেছে, আগে এত ভাঙন ছিল না। তার মানে যত আমরা পশ্চিমা প্রকৌশল প্রয়োগ করতেছি তত আপনার ভাঙনটা বেড়ে যাচ্ছে। তার মানে কিছু একটা নীতিগত সমস্যা আছে। যে ইঞ্জিনিয়ারিং আমরা করি নদী ব্যবস্থাপনার জন্য, সেটা হয়তো ইউরোপের জন্য প্রযোজ্য। আমাদের মতো বদ্বীপের নদ নদী যেটা স্থির না, সেখানে এই ভূখণ্ডে যে 1000 বছর ধরে গড়ে উঠেছিল লোকায়ত জ্ঞান এবং প্রযুক্তি, প্রজ্ঞা, সেটার ব্যবহার করতে হবে। আপনাদের গবেষণা কি বলে, ধরেন 20 বছর কিংবা 30 বছর আগে বাংলাদেশের যে পরিমাণ নদী নালা খালবিল ছিল, 2026 সালে সেটা কি অবস্থায় দাঁড়িয়ে? এটা বিভিন্ন গবেষণা তো আছে। আপনার সরকারি ডাটাটা হলো, স্বাধীনতার পর আমাদের এখানে 24,000 কিলোমিটার নৌপথ ছিল। ছোট নদীগুলোর কথা না, নৌপথ, যেখানে আনুষ্ঠানিক নৌ চলাচল করে, যাত্রী এবং মালামাল পরিবহন করে, এরকম 24,000 কিলোমিটার ছিল। সেইটা এখন শুকনো মৌসুমে 3,500 কিলোমিটারে নেমে আসে। তার মানে আমি যদি 4,000ও ধরি, 6 ভাগের 1 ভাগ আছে, 6 ভাগের 5 ভাগ নাই হয়ে গেছে। এটা কতটুকু প্রয়োজন? এটা নিঃসন্দেহে, কারণ হচ্ছে নৌপথ যদি ঠিক থাকে, নৌপথকে বলা হয় একটা ফ্ল্যাগশিপ ফিচার। মানে যদি নৌপথ ঠিক থাকে তার মানে সেখানে পানি থাকতে হবে, নাহলে তো নৌযান চলবে না। যদি পানি থাকে তার মানে সেখানে মৎস্য সম্পদ থাকবে, তার মানে সেখানে আপনার সেচ থাকবে, তার মানে তার মধ্যে দিয়ে আপনি গৃহস্থালী এবং শিল্প ব্যবহার করতে পারবেন, সুপেয় পানি ব্যবহার করতে পারবেন। ফলে যখন নৌপথ কমে যায়, এটা একটা সূচক যে বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আর যে নৌপথ ঠিক থাকে তাহলে আপনার বাকি সূচকগুলো, উপযোগিতাগুলো ঠিক থাকে। তো ফলে এটা তো নদী আমাদের আগে আমরা বললাম যে খুব প্রয়োজনীয়। সেখানে এই প্রয়োজনগুলো তো ধরেন সবাই জানে, তাহলে এই যে 24,000 থেকে 4,000-এ নেমে আসা, এই ফ্লগুলো কি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি? কিংবা সামনের দিকে যাতে এই ফ্লগুলো আর সক্রিয় না থাকে, কিংবা এই কারেকশনগুলো করা সম্ভব হয়, সেটি নিয়ে ভাবছে বাংলাদেশ ভাবছে, কিন্তু বাংলাদেশকে এটা একটা দক্ষিণ এশীয় প্রেক্ষিতে ভাবতে হবে। কারণ আমাদের যে পানি আমরা পাই নদীগুলোতে, এর 90 ভাগের বেশি আসে হচ্ছে আপনার উজানের দেশগুলো থেকে। আমাদের 126টা রিভারাইন পিপুলের গবেষণায় আমরা দেখেছি যে 126টা আন্তঃসীমান্ত নদী আছে, যদিও এটা সরকারিভাবে 54টা হ্যাঁ 54টা বলা হয়, কিন্তু আমরা গবেষণা করে দেখেছি এটা 126টা। তো এই যে নদীগুলো দিয়ে যে পানি আসে, সেগুলোই সব নদীতে যায় মোটামুটি। যদি আমরা 4টা বেসিনের কথা বলি, গঙ্গা বেসিন, ব্রহ্মপুত্র বেসিন, বরাক মেঘনা বেসিন আর সিএসটি বেসিন, মানে চিটাগংয়ের নদীগুলোর কথা বাদ দিলে, ফেনী থেকে গোটা বাংলাদেশের নদীগুলো কোনো না কোনোভাবে এই 126টা নদীর উপর নির্ভরশীল। কোনো না কোনোভাবে 126টা নদী থেকে পানি যায় এগুলোতে। আর স্থানীয়ভাবে যে বৃষ্টি হয় বর্ষাকালে, সেটা তখন স্থানীয়ভাবে পড়ে, কিন্তু সারা বছর ধরে নদীগুলো নাব্য রাখার জন্য এই 126টা গুরুত্বপূর্ণ। তো ফলে আমরা যদি এখানকার নদী ব্যবস্থাপনার কথা ভাবি, তাহলে আমাকে উজানে যে আমার
নদীগুলো, সেগুলো থেকে ঠিকমতো পানি পাচ্ছি কিনা, সেগুলোতে আমাদের আইনি অধিকারটা কতখানি আছে, অববাহিকা ভিত্তিক অধিকার আমরা কতখানি প্রতিষ্ঠা করতে পেরেছি। কারণ এই যে রাজনৈতিক সীমানা, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান আলাদা হয়েছে, এগুলোর আগে নদী ছিল। হুম সীমানার ভিত্তিতে নদী প্রতিষ্ঠা হয় নাই, নদী ব্যবস্থা ছিল সে, তারপরে এর মধ্যে আমরা রাজনৈতিক সীমানা এঁকেছি। তো ফলে আমাদের অধিকার আছে যে গঙ্গা, রাজশাহীতে যেমন অধিকার, গোয়ালন্দে যেমন অধিকার, তেমনি আমাদের অধিকার আছে একেবারে হরিদ্বারে। কারণ একই নদী এইটা, এই যে আমরা রাজনৈতিকভাবে বিভাজিত হয়েছিলাম 47 এবং 71, তার আগে থেকে নদীগুলো আছে, সেই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণভাবে আমরা নিজেরা শুধু যদি ট্রান্সবান্ডারি নদীর দোষ দিই, উজানের দেশের দোষ দিই, আর নিজেরা যদি আমরা ভুল করতে থাকি, অপরাধ করতে থাকি নদীর প্রতি, তাহলে হবে না। যেমন বুড়িগঙ্গার যে পানি, বুড়িগঙ্গা বিনষ্টের জন্য তার ভারত দায়ী না, বুড়িগঙ্গাকে দৈহিকভাবে এবং জৈবিকভাবে মেরে ফেলার জন্য আমরা দায়ী। তো সেগুলো ঠিক রাখ। শুধু বুড়িগঙ্গা কেন, ঢাকার চারদিকে যে চারটা নদীর অবস্থাই তো খুব একটা ভালো বলা যায় কিনা আমি জানি না, আপনাদের গবেষণা কিংবা ধরেন শীতলক্ষা কিংবা তুরাগ, বালু, আর বুড়িগঙ্গার কথা তো বললেনি। মানে এই নদীগুলো তো দিন দিন দূষণ, নদীর নাব্যতা কমে যাওয়া, প্রশস্ততা কমে যাওয়া, ভরাট করা, অসংখ্য জায়গায় আমরা ভরাট হতে দেখেছি। সেটা তো মনুষ্য সৃষ্ট কারণেই। নিঃসন্দেহে আপনি ঢাকা শহরকে বলতে পারেন যে একটা নদীর গোরস্থান। কারণ হচ্ছে আপনি যে চারটা নদীর কথা বললেন, এগুলো আমরা মুমূর্ষু অবস্থায় দেখতেছি। এগুলো প্রথম হলো দৈহিকভাবে মারা গেছে, মানে হচ্ছে সংকুচিত হয়েছে, দখল হয়েছে। জৈবিকভাবে মারা গেছে, মানে যে 6টা উপযোগিতা থাকে নদীর পানির, সুপেয় পানি, গৃহস্থলী এবং শিল্প ব্যবহার, নৌ চলাচল, সেচ, চিত্ত বিনোদন, এগুলোর কোনোটাই করা যায় না, শুধুমাত্র নৌ চলাচল করে কোথাও কোথাও, তার মানে 5টাই মরে গেছে। কিন্তু ঢাকার ভেতরে আমাদের নদী ছিল, আমরা তো খালের কথা বলি, কিন্তু ঢাকার ভেতরে দোলাই নামে একটা নদী ছিল। মির্জা নাথান মুঘল সেনাপতি, তার বইয়ে বাহারিস্তানি গাইব, তার একটা বই আছে, তো সেখানে উনি বলেছেন যে বুড়িগঙ্গার চেয়ে বড় হচ্ছে দোলাই নদী। সেই দোলাই নদীকে আমরা প্রথম নাম দিয়েছি ধোলাই খাল, তারপরে এটাকে বক্স কালভার্ট করে ঢেকে দিয়েছি, এখন ওর মধ্যে বাস চলাচল করে। তার মানে নদীটাকে আমরা মাটি চাপা দিয়েছি, গোরস্থানে কবর দিয়েছি। আমাদের একটা নদী ছিল নড়াই নদী, আপনি এখনো এটাকে চিনেন হাতির ঝিল নামে, ধানমন্ডি লেক নামে। কিন্তু আসলে নদীটা হচ্ছে, আপনি যদি ধানমন্ডি লেক, প্রথম হচ্ছে রামচন্দ্রপুর খাল মোহাম্মদ, সেটাকে নিলেন, তারপর ধানমন্ডি লেক নিলেন, তারপরে পান্থপথের রাস্তা, আপনি দেখবেন যে বাঁকা নদীর মতো, এটাকে নিলেন, তারপরে হাতির ঝিল নিলেন, তারপরে আপনি রামপুরা খাল নিলেন, এই হচ্ছে নড়াই নদী। তো এই নদীটা 40-এর দশকেও ছিল, 30-এর দশকেও ছিল নদীটা, 80-র দশকেও আপনার পান্থপথে এটা লোকজন নৌপথে যাতায়াত করতো, যেটা আমরা বক্স কালভার্ট করে ঢেকে দিয়েছি। আমরা ঢাকার ভেতরে পাণ্ডু নদী ছিল, আপনি দেখবেন যে ধানমন্ডি লেকটা 2টা বাহু বাড়ায় আছে, একটা 7 রাস্তার দিকে গেছে, একটা পিলখানার দিকে গেছে। পিলখানার দিকে যে বাহুটা গিয়েছে এইটা হচ্ছে পাণ্ডু নদী, আমরা এখন এটাকে হাজারিবাগ খাল হিসেবে চিনি। আমরা সোনাভান নদী ছিল, আমরা তো টুঙ্গির শহর, কহরদরিয়া, এগুলো আমরা পুঁথিতে পড়ছি, যেখানে সোনাভান বিবি ছিলেন, যেটা তুরাগের আরেকটা নাম। টুঙ্গির শহরে হজরত আলী এবং সোনাভানের মধ্যে লড়াই হচ্ছে, এসব পুঁথিতে আমরা পড়েছি। সেই সোনাভানের নামে নদী ছিল, যেটাকে আমরা এখন মিরপুর খাল হিসেবে চিনি। তো ফলে ঢাকার চারপাশের নদীগুলোতে আপনি দেখতেছেন এগুলো হাসপাতালে বেডে শুয়ে আছে, চিকিৎসার চেষ্টা চলছে বা অপচিকিৎসা চলছে, বা অর্থ ব্যয় করছে, দালাল ধরে আমাদেরকে চিকিৎসা দিচ্ছে না, টাকা নিচ্ছে। কিন্তু ঢাকা শহরের ভেতরে কিছু নদী ইতিমধ্যে কবরস্থ হয়েছে, মৃত নদী। এগুলো কি আর ফিরিয়ে আনা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি দেখেন যে হাতির ঝিল, নড়াই নদীর যে অংশটা, সেটা তো হারিয়ে গিয়েছিল, এটা দুর্গন্ধময় হয়েছিল, বাড়িগুলো সব এর দিকে পিঠ ফিরানো ছিল, এখন সবাই আবার মুখ ফিরাইছে এর দিকে, যেহেতু ভালো করছি। দোলাই খাল বা দোলাই নদী এবং নড়াই নদী, এই দুইটা তো উদ্ধার করা সম্ভবই, শুধুমাত্র পান্থপথ রাস্তাটাকে খুলে দিতে হবে, বক্স কালভার্টটা খুলে দিয়ে 2 পাশে রাস্তা করতে হবে, মাঝখান দিয়ে নৌকা যাবে, অবশ্যই সম্ভব। প্রয়োজন হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। বিএনপি আমরা জানি যে তারা খাল খননের কথা বলছে, তারা সম্ভাবনাময় একটা দল, যারা পরবর্তী ইলেকশনে ক্ষমতায় আসতে পারে যদি ঠিকঠাক মতো হয়, তো তারা এটা নিতে পারে।
খাল খননের কথা বলতেছি, তো বিএনপিকে আমরা বলতে পারি যে আমাদের নড়াই নদী ফিরিয়ে দাও। আপনি বেসিন ভিত্তিক নদীর আন্তর্জাতিক অধিকারের কথা বলছিলেন। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। ভারতের সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করেছে বলে আমরা শুনেছি, কিন্তু এই চুক্তি আবার রিনিউ হবে কিনা তার এখনো কোনো সুনির্দিষ্ট রূপরেখা আলাপ আলোচনা আমরা পাইনি। এটা করা কতটা জরুরি বাংলাদেশের জন্য, এই গঙ্গা চুক্তির রিনিউ? দেখুন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি রিনিউ করাটা খুব জরুরি এই কারণে, কারণ গঙ্গার উপর আমাদের পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চল নির্ভর করে। সবচেয়ে বড় কথা, সুন্দরবনের স্বাস্থ্য নির্ভর করে গঙ্গার পানির উপর। তো আমাদের এই যে ওয়ার্ল্ড হেরিটেজ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা এবং পরিবেশ ব্যবস্থা বজায় রাখার জন্য গঙ্গার পানি খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্য হচ্ছে যে গঙ্গা চুক্তিটা যখন হয় তখনই আমরা দেখেছি যে এটা 30 বছর মেয়াদি করা হয়েছিল, কিন্তু কোথাও কোনো ট্রিটি এরকম মেয়াদি হয় না। ট্রিটি মানে হলো স্থায়ী হয়, সংসদে রেটিফাই করতে হয়। দুর্ভাগ্যবশত এটা 30 বছর মেয়াদি ছিল, এবং এই বছর এটা যখন নবায়ন করা দরকার তখন ভারতের দিক থেকে নবায়নের কোনো ইচ্ছা দেখি না। এমনকি 5 আগস্টের আগে, গণ অভ্যুত্থানের আগেও যখন আওয়ামী লীগ চতুর্থবার নির্বাচন করলো 2024 সালের জানুয়ারিতে, তখনই ভারতীয় যারা পক্ষ তারা বিভিন্ন লেখালেখি করতেছিলেন। আমার মনে আছে যে পঙ্কজ শরণ এখানে হাই কমিশনার ছিলেন ঢাকায় ভারতের, তো উনি তখন একটা লেখা লিখেছিলেন জানুয়ারিতে যে গঙ্গা চুক্তি নবায়ন করতে গেলে শুধু পানির ভাগ না, ঘাটতিরও ভাগ নিতে হবে। তার মানে তারা বলছে যে গঙ্গাতে যে পানি কমে আসছে তারা বলে, তো সেইটা আগের মতো করে পানি দিতে পারবে না। সেই বন্ধুত্বের সময় তারা এটা বলছে, এখন তো একটা কূটনৈতিকভাবে একত্রে একটা টানাপোড়েনের মধ্যেই টানাপোড়েনের মধ্যে আছে। ফলে চাইলে এটা নবায়ন হবে না, বরং যদি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগের মতো থাকতো তাতেও এটা নবায়ন হতো কিনা আমার সন্দেহ আছে। আমি এটা নিয়ে লেখালেখি করেছি তখনই যে এটা সহজ হবে না। গঙ্গা চুক্তির একটা ঘাটতির দিক হচ্ছে যে, একটা তো বললাম যে মেয়াদ, আরেকটা হচ্ছে পানিটা মাপা হচ্ছে ফারাক্কা পয়েন্টে। কিন্তু আপনি দেখবেন যে গঙ্গা তো একেবারে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপরে বাংলাদেশে আসছে। তার মানে নিয়ম হচ্ছে যে কোনো নদী আপনি চুক্তি করবেন সেটাকে একটা সিঙ্গেল ইউনিট ধরতে হবে, সোর্স থেকে মাউথ পর্যন্ত পুরোটা একটা। তারপর এটার পানিটা হিসাব করতে হবে যে কত পানি আছে, এটা আমরা তারপর কত ভাগাভাগি করব। কিন্তু এইটা শুধু ফারাক্কা পয়েন্টে যখন হিসাব করা হয় তখন উজানে পশ্চিমবঙ্গে, বিহারে, ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে যে পানিগুলো প্রত্যাহার করা হচ্ছে সেটার হিসাবের মধ্যে আসে না। 2017 সালে ঢাকা ট্রিবিউন একটা খুব বড় রিপোর্ট করেছিল আমাদেরই বন্ধু আবু বকর সিদ্দিক, যে উনি একেবারে 6 মাস ধরে ঘুরে ঘুরে রিপোর্টটা করেছিলেন। সেখানে তখন উনি দেখিয়েছেন যে আমরা তো 70-80 হাজার কিউসেক পানি নিয়ে ভাগাভাগি করি ফারাক্কা পয়েন্টে, কিন্তু 2,92,000 কিউসেক পানি প্রত্যাহার করা হচ্ছে উপরে নানা জায়গায়। তো ফলে এই চুক্তির মধ্যে একটা ফাঁক ছিল। এখন যখন নবায়ন করতে হবে তখন আমরা বলেছিলাম যে এটার স্থায়ী চুক্তি হতে হবে আর মেয়াদি না। দ্বিতীয় হচ্ছে এটা সিঙ্গেল ইউনিট ধরতে হবে। তৃতীয় হচ্ছে গঙ্গা চুক্তির ক্ষেত্রে কোনো আরবিট্রেশন নাই, সালিসি ব্যবস্থা নাই। আপনি আমি চুক্তি করেছি গঙ্গা, কিন্তু আমরা যদি দ্বিমত করি তাহলে কি হবে কোনো একটা ক্লজ নিয়ে, তখন বলা আছে যে আমরা আলোচনার মাধ্যমে আবার এটা সমাধান করব। কিন্তু অন্যান্য চুক্তিতে আছে, যেমন সিন্ধু চুক্তি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, যদি এখন সেটা একটা ঝামেলার মধ্যে আছে। ওই চুক্তি হওয়ার সময় সেখানে বিশ্বব্যাংককে তৃতীয় পক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছিল যে যদি দ্বিমত হয় কোনো, তাহলে বিশ্বব্যাংক এটা সালিশ করে দেবে। তো ফলে এইটাতে একটা সালিশি পক্ষ লাগতো। চতুর্থ ব্যাপার হলো গঙ্গা যে কোনো নদীর চুক্তি অববাহিকা ভিত্তিক হতে হয়, মানে ওই অববাহিকায় যতগুলো দেশ আছে সবগুলোকে নিয়ে হতে হবে। কিন্তু গঙ্গা চুক্তিটা আমরা করেছিলাম ভারত এবং বাংলাদেশ মিলে। নেপাল হচ্ছে গঙ্গা অববাহিকার একটা গুরুত্বপূর্ণ দেশ, তো ফলে এটা ত্রিপক্ষীয় হতে হতো। তো এগুলো তো হয় নাই। এখন তো যে অবস্থায় আছে সেই অবস্থায় নবায়নের অনিশ্চয়তা আছে। এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? এই পরিস্থিতিতে আমাদের একটা কাজ অন্তর্বর্তী সরকার করেছে। তারা 1992 সালের যে পানি কনভেনশন আছে জাতিসংঘ, সেটা স্বাক্ষর করেছে। তো এখন এই কনভেনশনের একটা সীমাবদ্ধতা হলো যে অববাহিকার সবগুলো দেশ এটা স্বাক্ষর করতে হবে, তা নাহলে কাজে আসবে না। কিন্তু সুবিধাটা হলো যে আমরা একটা পক্ষভুক্ত হয়েছি। এই কনভেনশন যারা যারা স্বাক্ষর করেছে তাদের কাছ থেকে আমরা কারিগরি সহায়তা নিতে পারবো, এবং একটা উজানের দেশের প্রতি এক ধরনের
প্রেশার তৈরি হবে, তো সেটার সুবিধা। আরেকটা রক্ষা কবচ আছে আন্তর্জাতিকভাবে, 97 সালের পানি প্রবাহ সনদ, সেটা বাংলাদেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুস্বাক্ষর করেনি, মানে রেটিফাই Ratify করে করে নাই। সংসদে এখনো। এটা রেটিফাই করতে হবে। আর গঙ্গা ব্যারেজ নিয়ে কথা হচ্ছে এখন, সেটা করতে হবে। আমরা চাই যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে, গঙ্গায় আমাদের অববাহিকা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা হবে, চুক্তি আবার নবায়ন হবে, কিন্তু একই সঙ্গে আমাদের ব্যাকআপ প্ল্যানটা থাকতে হবে। আরেকটা বড় চুক্তি হচ্ছে তিস্তা চুক্তি। সেই কয়েক দশক ধরে তিস্তা 53 সাল চুক্তি, থেকে, 1953 সাল থেকে আলোচনা মানে চলছে। সবশেষ যদি ধরেন 2011 সালে প্রায় হয়েই যাচ্ছিল, শোনা যাচ্ছিল। কিন্তু তিস্তা চুক্তি কি শেষ পর্যন্ত রাজনৈতিক কার্ডই থেকে গেল ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই রাজনৈতিক দলগুলোর কাছে? দেখুন, তিস্তা চুক্তিটা, এটাকে যতখানি না পানি, এর চেয়ে বেশি আপনার রাজনীতি প্রবাহিত হয়েছে এর মধ্য দিয়ে। তিস্তার আপনি যদি খেয়াল করেন যে তিস্তা নদী একটা অভিন্ন নদী ছিল, তখন 45 সালে ব্রিটিশরা এখানে একটা প্রজেক্ট করতে চেয়েছিল, সেচ প্রকল্প। তো তারপর তো ব্রিটিশরা চলে গেল, তখন এখানে 3টা দেশ প্রতিষ্ঠা হলো তিস্তা অববাহিকায়: ভারত, সিকিম, পূর্ব পাকিস্তান, তাই তো? তারপরে সিকিম ভারতের মধ্যে গেল, পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে বের হয়ে বাংলাদেশ হলো, কিন্তু তিস্তা নিয়ে আলোচনা শেষ হলো না, মানে কোনো না কোনোভাবে চলতে থাকলো। তারপরে তিস্তার আরেকটা জটিল ব্যাপার হলো, এইটা 2টা ব্যারেজ আছে, ভারতের একটা ব্যারেজ আছে, আমাদেরও ব্যারেজ আছে। প্রাকৃতিকভাবেই তিস্তায় পানি প্রবাহ হচ্ছে 6.5 থেকে 7,000 কিউসেক শুকনো মরশুমে, যদি কোনো ব্যারেজ নাও থাকে। কিন্তু ভারতীয় ব্যারেজের প্রত্যাহার ক্ষমতা হচ্ছে 15,000 কিউসেক, আমাদের ব্যারেজের প্রত্যাহার ক্ষমতা হলো 8,000 কিউসেক। তার মানে আপনার 23,000 কিউসেক পানি আছে, আপনার হলো 7,000 কিউসেক। তো যদি দুই পক্ষ আমরা ব্যারেজ 2টা চালাতেও চাই, তাও তারপরেও হবে না। আবার 2 ব্যারেজই যখন প্রতিষ্ঠা হলো, তখন এটা করা হলো সাপ্লিমেন্টারি ইরিগেশনের জন্য, মানে আমন মৌসুমে মাটি ভেজা থাকে, কিছু বৃষ্টি পড়ে, একই সঙ্গে যদি সেচ লাগে কিছু সেচ আপনি দেবেন। এইটা ছিল 2 ব্যারেজের উদ্দেশ্য। কিন্তু 2 ব্যারেজই এখন আমরা যেটা করি বড় মৌসুমে, যাতে পুরো পানিটা আপনাকে সেচ থেকে দিতে হয়, বৃষ্টি থাকে না। তো এইসব জটিলতায় তিস্তা নদীটার আর শুধুমাত্র নদী হিসেবে দেখার উপায় নেই, এর মধ্যে কূটনীতি যুক্ত হয়েছে, রাজনীতি যুক্ত হয়েছে, এর মধ্যে ফসলের মৌসুম পরিবর্তন যুক্ত হয়েছে, এর মধ্যে 30টার বেশি ড্যাম যুক্ত করেছে হলো সিকিম। কল্যাণ রুদ্র নামে একজন বিশেষজ্ঞ আছেন ভারতীয়, পশ্চিমবঙ্গের, উনি তার গবেষণায় দেখিয়েছেন যে প্রত্যেকটা ড্যাম যদিও ব্যারেজের মতো পানি প্রত্যাহার করে না, এটা সার্কুলেট করে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু প্রত্যেকটা ড্যাম যখন পানিটা সার্কুলেট করে বা রিজার্ভারে ধরে রাখে, তখন প্রতিবার 5% করে এভাপোরেট হয়, মানে বাষ্পীভূত হয়ে যায়। তো যদি আমরা 30টা ড্যাম যদি হিসাব করি, প্রত্যেকটা যদি 5% করে পানি এভাপোরেট হতে থাকে, বাষ্পীভূত হতে থাকে, তাহলে পানি তো কমে আসবে। তার মানে তিস্তার চুক্তিটা একটু সহজ না, জটিল অনেক হিসাব হয়ে গেছে। সহজ হচ্ছে এইটা, যে ভাই এটা মেনে নাও যে তিস্তার মধ্যে তোমার যেমন অধিকার, আমারও সেই রকম অধিকার, ভাটির দেশের উজানের দেশের একই রকম অধিকার থাকবে। তো ফলে তুমি পানি যা আছে সেটা আমরা ভাগাভাগি করি, ওই অববাহিকা ভিত্তিক অধিকারটা মেনে। তারপরে আমরা অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনায় যাই, যে ঠিক আছে, আমরা পানি যেহেতু কম, আপনার অল্প চা আমার অল্প চা, 2টা কারো হচ্ছে না, তাহলে আমরা কি করি যে এই 2টা চা মিলে যে সুফলটা হবে সেটা আমরা ভাগাভাগি করি। সিকিমে যে জলবিদ্যুৎ হবে সেটা আমরা ভাগাভাগি করি। তিস্তায় যে মৎস্য সম্পদ হবে, ব্যারেজ না থাকলে যমুনা থেকে মৎস্য সম্পদ সিকিমের দিকে যাবে, তো সেই উৎপাদন বাড়বে, সেটা আমরা ভাগাভাগি করি। এর মধ্যে দিয়ে যে সেচ দেওয়া যাবে যেখানে যেখানে, কারণ পশ্চিমবঙ্গে যে পানিটা তারা প্রত্যাহার করে, এটা পুরোটা সেচের কাজে লাগে না, এটা তারা একেবারে বিহার হয়ে, ফুলঝোর নদী হয়ে, তারা মেচি নদী হয়ে, ডাহুক নদীতে তাপবিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে কাজে লাগাচ্ছে। অথচ আমাদের এখানে আমরা সেচের পানি পাচ্ছি না, খাওয়ার পানি পাচ্ছি না, মাছের পানি পাচ্ছি না। তো এইটা আমরা বলতে পারি যে আসলে আমরা ভাগাভাগি অববাহিকা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করি, তারপর আমরা পানি ভাগাভাগি করি এবং সুফল ভাগাভাগি করি। এবং এই অববাহিকায় এইটার তিস্তার পানি যেন মেচি,
ফুলঝোর এবং দাহুক নদীতে না যায়। এই তিস্তা চুক্তির আলোচনা যখন প্রতি বছরই হয়, তখন আরেকটা শব্দ গত কয়েক মাস, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তিস্তা মহাপরিকল্পনা, আওয়ামী লীগ সরকারের সময়ও এই তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গিয়েছিল। এক ধরনের টানাপোড়েন, ভারত করবে না চায়না করবে, এই নিয়ে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন ছিল। তিস্তা মহাপরিকল্পনাটা আসলে কি, মানে সহজ ভাষায় আপনি কি বোঝেন? আচ্ছা, তিস্তা মহাপরিকল্পনাটা যখন, মানে আমরা এমনও শুনেছিলাম যে ব্যারেজের বিপরীতে আমরা ব্যারেজ দিব, ড্যামের বিপরীতে ড্যাম দিব। সেটা হবে না, কারণ ইতিমধ্যে ড্যাম এবং ব্যারেজ আমাদের দুই পক্ষ আছে, নতুন করে ব্যারেজ হবে না। তিস্তা মহাপরিকল্পনায় যেটা আমি দেখেছি যদ্দূর নথিপত্র, তারা যেটা করেছে, এখন নদীটা ভাঙতে ভাঙতে কোথাও 4 কিলোমিটার 5 কিলোমিটার প্রশস্ত হয়ে গেছে। তারা প্রথম যেটা করতে চায় যে নদীটাকে 1 কিলোমিটারে নিয়ে আসবে, কম বেশি 800-900, 1 কিলোমিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে নিয়ে আসবে। তার মধ্যে তারা বলছে যে এর মধ্যে দিয়ে ভূমি উদ্ধার হবে। তো উদ্ধারকৃত ভূমিতে আপনার উৎপাদন হবে, শহর হবে, শিল্প কারখানা হবে, সেচ প্রকল্প হবে, এগুলো তারা বলছে। দ্বিতীয়, তারা বলছে যে এই যে 113 কিলোমিটার নৌপথ আছে বাংলাদেশের মধ্যে তিস্তার, তো সেইটাতে তারা নৌ চলাচল করবে, কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু এইটা আমার কাছে একটা কারিগরি দিক থেকে সমস্যাজনক মনে হয়, কারণ তিস্তার মতো নদী আপনি 1 কিলোমিটারে এনে এটাকে ধরে রাখা খুব কঠিন হবে। কারণ হচ্ছে, আপনি যখন 6.5 থেকে 7,000 কিউসেক পানি থাকে শুকনো মৌসুমে, আর এইটা বর্ষা মৌসুমে হলো 2 লাখ কিউসেকের উপরে চলে যায়। তার মানে যদি এরকম থাকে, এরকম হয়ে যায়, তো হঠাৎ করে এটা একটা কংক্রিটের স্থাপনায় আটকানোটা কঠিন। তার মানে আপনার তিস্তা মহাপরিকল্পনার প্রথমে এটা পরিবেশগতভাবে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, ভূ রাজনৈতিক দিক থেকে এটা একটু বিবেচনা করতে হবে যে পানিটা তো উজান থেকে আসবে। এই ধরনের মহাপরিকল্পনা তখনই বাস্তবায়ন হতে পারে যখন উজানের দেশের সঙ্গে একটা চুক্তি থাকবে, একটা অববাহিকা ভিত্তিক একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যে ঠিক আছে পানিটা আসবে, তারপর নামে এটা করতে পারবো। আর যদি না আসে পানিটা, তাহলে শুকনো মৌসুমে যে পলিটা পড়ে যাবে, উঁচু হয়ে যাবে, সেটা পরের মৌসুমে ভাঙন তৈরি করে, যেটা এখন হচ্ছে। তৃতীয় যেটা করা দরকার, যে এটা বহুপাক্ষিক হওয়া দরকার। যেহেতু চীন এবং ভারতের মধ্যে একটা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, বাংলাদেশ সেটার অংশ হওয়া উচিত হবে না। বাংলাদেশের উচিত হবে বরং সব পক্ষকে সঙ্গে নিয়ে, যদি মহাপরিকল্পনা করতে হয়, পরিবেশ ঠিক রেখে সব পক্ষকে সঙ্গে নিয়ে করতে হবে, সেটা কম্প্রিহেন্সিভ হতে হবে। যেটা আমরা পদ্মা সেতুর ক্ষেত্রে দেখছি যে সব পক্ষ একত্র হয়েছিল, এর মধ্যে চীন ছিল, ভারত ছিল। তো এখানে চীন, ভারত, এমনকি নেদারল্যান্ড কারিগরি বিষয়ের জন্য, তারপরে আপনার বিশ্বব্যাংক, এডিবি, কারণ বিশ্বব্যাংক এবং এডিবি তাদের গাইডলাইন আছে যাতে পরিবেশটা ঠিক রাখতে হয় যে কোনো প্রকল্পে, সেটা আমরা করতে পারি। তো একবার চীনের সঙ্গে যেতে চাইছিল ভারত, সেখানে বাধা দিয়ে নিজে করতে চাইছে। এখন ভারতকে সরাই আবার চীন আরেকটু আগায় আসছে। সামনে কি হবে আমরা জানি না। তো আমরা এই আগানো পিছানো না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা আমরা করতে চাই পরিবেশ ঠিক রেখে, কিন্তু বহুপাক্ষিকভাবে। এটা যেন কোনো একটা শক্তির কাছে না যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য তাদের ঝগড়াটা যেচে আমাদের এখানে নিয়ে আসা হবে। এই পরিকল্পনাটার জন্য তাহলে তো শেষ পর্যন্ত সেই আলোচনাই আসলে একমাত্র উপায়। নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আলোচনা খুব একটা বোরিং জিনিস, দীর্ঘ সময় লাগে, কিন্তু এর বিকল্প এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। আমরা চাই সে আলোচনা হবে, এবং যে নদীর অভাব আমরা বোধ করি সেটি নিশ্চয়ই কোনো একদিন সমাধান হবে। শেখ রোকন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য, অনেকগুলো কথা। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম নদী ব্যবস্থাপনা এবং পানি নিয়ে রিভার এন্ড পিপলের মহাসচিব শেখ রোকনের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা ছিল দেখার জন্য।